2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে শহীদ হয়েছিল আইএসএফ কর্মী। তাদেরই স্মরণে আজকের ভাঙড়ে এক ঐতিহাসিক রক্তদান শিবিরের আয়োজন করে। সেই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি কি বললেন, তিনার কি বক্তব্য শোনাবো আপনাদেরকে। দেখুন, আমাদের তিনজন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে। তাদের স্মরণে, তাদের স্মৃতিতে রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচতে পারে। তার একদিক ব্যবস্থা, সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করবো একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। আমি নিজে অভিযোগ দায়ের করেছি। আমি নিজে না করছি তো, পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সমস্যা হচ্ছে, আমি আপনাদের বলি, অভিযোগ হচ্ছে, এফআইআর হিসাবে ট্রিট করছে না কেন? এই প্রশ্নটা সরকারকে আপনারা করুন, যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে ট্রিট করছেন না কেন? এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে? কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে, ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না? রাজ্য প্রশাসন কি করছে? কেন সুমুটো করেনি? কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে, শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি, সংবিধানের উপরে আঘাত দিয়েছে। পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত, এই রকম মানে সংবিধানের উপরে আঘাত দেওয়া, তো অর্জুন সিংকে ধরে জেলার মধ্যে রাখা দরকার, রেখেছে? রাখেনি। বকলমে দেখুন, ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে। অর্জুন সিং যে কথা বলেছে, আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন। যারা বিভিন্নভাবে এফআইআর করেছে, তাদের এফআইআর অভিযোগ করেছে, সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে, এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো। তবে অর্জুন সিংয়ের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই, ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন, তারপরে বলবেন। কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে? মৃত্যুদণ্ড দেওয়া আছে। শুধু মৃত্যুদণ্ড নয়, ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। গলা অবধি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে, সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না। অপরন্তু আমরা কি দেখছি, আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে, বীরজভূষণ কি নাম আছে, যারা আমাদের রেসলারদের মানে সাথে নোংরামি করেছে, এই অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। আর রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে। আমরাও জবাব চাই, মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে। অভিযোগ হয়েছেন, তার এগেইনস্টে আমাদেরকে পেপারও দিয়েছে। আমরা আমাদের রিসেন্ট যে কটা ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি, আমরা আইনের দিকে এগোচ্ছি। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে, ওদের বিরুদ্ধে মামলা করলে, তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে? হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে। সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে, শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে। শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করলো, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। এফআইআর পর্যন্ত করেছে। আর আমি একবার দালাল বলেছি, দালাল পুলিশকে দালাল বলেছি, সব পুলিশকে আমি দালাল বলি না। যে দালালি করেছে তাকে দালাল বলেছি।
আমার বাড়িতে বারবার নোটিশ আসছে। এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে। এরা বিষ ছড়াচ্ছে, সমাজকে বিশৃঙ্খলিত করছে। থ্যাংক ইউ। গুন্ডামস্তানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, পারেনি। পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে, পারেনি। মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন করাচ্ছে, তার আগের দিনে বলছে ভাইজান এই ব্যাপার, আমার দোকান বন্ধ করে দেবে, ভাইজান আমি টোটো চালাই, অটো চালাই, বন্ধ করে দেবে, কি করব? আমি বললাম কি করব মানে, তুই যে আগে উনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে, জিজ্ঞাসা করবে। আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয়, মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য। আর আমার পার্টি করার জন্য কারো যদি রুজি বন্ধ হয়ে যায়, আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক, তুই আমার পার্টি কর? আমি ওই নোংরা রাজনীতি করি না। আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো? বলছে ও বলতে ভাইজান আসলে আগে যে ঝান্ডা ধর, অন্তত তুই অটোটা চালিয়ে খাবি। আবার আপনাদের বলি, ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল, একটু ভয় পেয়ে গিয়েছিল, গিয়ে দেখছে তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে। ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে, আমার স্টেজেই আছে, ওদেরকে লাঠি মেরে চলে এসছে। আমার ভাই গিয়েছিল, ভাই ফিরে এসছে, তো বরণ করার দরকার নেই। কি গো, কি বলো জাহাঙ্গীর ভাই? আমার ভাইকে ভয় দেখিয়ে নিয়ে গেছিল, আমার ভাই ফিরে এসছে, তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি? হবে নাকি? ও ঘরের ছেলে ঘরে ফিরেছে, একটু ভয়ে চলে গিয়েছিল, কিন্তু ও গিয়ে দেখছে কি, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যেই শেল্টার পাই, কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে, পাহাড়ের ওপারে খাদ আর খাদ, বুঝতে পেরেছে? সে জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথায় আপনারা বিশ্বাস করে ফেলবেন না। আপনার প্রতি আপনাদের ভরসা আছে। এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি, যে কথাগুলো বলেছিলাম যে আমি 3-5 বছরে এমএলএর পক্ষ থেকে কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয়, সেইগুলোকে আমি যদি না করতে পারি, সেই কি হলো, এদিকে আসো, ওরা ভলেন্টিয়াররা কথা বলছে রে বাবা, উফ, আর ভলেন্টিয়াররা আসতে কথা বলো, ভাববে এখানে কি হয়ে গেল। একজন রক্ত দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছে, এই শোনের দিকে তাকাও, একজন রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে। এই ধরনের 100 জন রক্ত দিলে 2-4 জন এই ধরনের হয়। কেন হয় বলবো, তাও এটা নার্ভ ফেল করে, যে আমি রক্ত দিয়ে ফেললাম, কিছুই ব্যাপার নয়। 100 জনের মধ্যে 2-4 জন এটা হয়ে যায়, এটা কোনো ব্যাপার নয়। তার জন্য অ্যাম্বুলেন্স আছে, ডক্টর আছে, তারা দেখে নেবে, আমাদের এক্সপার্ট টিম আছে। আমরা যখন ওইটা কোন বাজারে করেছিলাম, সোনপুর বাজারে না, সোনপুর বাজারে যে প্রোগ্রামটা করেছিলাম, ওখানে তো 3000-এর মধ্যে 10-15 জনের মাথা ঘুরে গিয়েছিল। এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ভয়ের ব্যাপার নয়।